জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও ড্রেস। শুরু হচ্ছে পাইলট প্রকল্প। বড় মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ। এবং পাবনায় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের নকশা পরিবর্তন নিয়ে বিতর্ক। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাচ্ছি। জুলাই থেকে সারা দেশে পাইলট প্রকল্প হিসেবে জেলার 2টি উপজেলাকে বেছে নিয়ে ফ্রি পাটের স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, ক্লাস 1 থেকে শুরু হবে এই কার্যক্রম। আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দেওয়া। বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই ধরনের ব্যাগ এবং দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। জুলাই মাস থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে যেটি শুরু হচ্ছে পাইলটের মাধ্যমে, যে কোনো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো যে সেখানে একটা ধনী এবং দরিদ্র মাঝে যে পার্থক্য সেটা কমে আসে। চলতি 2025-26 অর্থ বছরের বড় মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। সরকারি সচিবালয়ে খাদ্য পরিকল্পনা কমিটির সভা শেষে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, চলতি মৌসুমে সংগ্রহ হতে যাওয়া বোরো ধান কেজি প্রতি 36 টাকা, সেদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা ও গম 36 টাকা করে নির্ধারণ করা হয়েছে। বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল 12 লাখ মেট্রিক টন, আতপ চাল 1 লাখ ও গম 50,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। 3 মে থেকে ধান ও গম কেনা শুরু করবে সরকার, আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি 36 টাকা। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। পাবনার প্রাণ ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সংশোধিত ডিপিপি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনের আগ মুহূর্তে জনগুরুত্বপূর্ণ নকশা পরিবর্তনকে নজিরবিহীন ও জনস্বার্থ বিরোধী বলছেন বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। লিখিত আপত্তি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ইছামতি। এক সময় প্রমত্তা এই নদীর উপর ছিল শহরের সবচেয়ে বড় লোহার তৈরি পুরাতন ব্রিজ। 3 দশক আগে সেই সেতু ভেঙে নির্মাণ করা হয় একটি সরু ও অপ্রশস্ত কালভার্ট। এতে নদীর স্বাভাবিক প্রবাহ যেমন রুদ্ধ হয়, তেমনি পলিজমে বিপন্ন হতে থাকে ইছামতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সমীক্ষার ভিত্তিতে 2023 সালে নদী পুনরুদ্ধারে নেওয়া হয় একটি বড় প্রকল্প। বলা হয়, পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী এই কালভার্ট ভেঙে আধুনিক ও সুউচ্চ সেতু নির্মাণ করা হবে। কিন্তু গত জাতীয় নির্বাচনের মাত্র 7 দিন আগে তড়িঘড়ি করে পাশ করা হয় সংশোধিত RDPP। বাদ দেওয়া হয় সে পরিকল্পনা। শুধু পুরাতন ব্রিজই নয়, রূপকথা সড়ক, পৈলানপুর ও নতুন ব্রিজ সহ প্রবাহে বাধা সৃষ্টিকারী 13টি সেতুর পুনর্নির্মাণও বাদ পড়েছে নতুন নকশায়। ব্রিজ এবং রূপকথা ব্রিজের যে উচ্চতা এবং দৈর্ঘ্য, পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হবে, সেই পাশাপাশি যে কোনো প্রকার নৌকা বা নৌযানও সেখানে চলাচল করতে পারবে না। প্রকল্পের মূল পরিকল্পনার বড় একটি অংশ ছিল শহরে যানজট কমাতে নৌপথ তৈরি। সংশোধনীতে সেটিও বাদ পড়ায় হতাশ শহরবাসী। এসব পরিবর্তনকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার এই বিশেষ কোনো কারণে, অদৃশ্য কারণে আমরা যতদূর জানি 13টা ব্রিজ তারা কেটে নিয়ে যায়। আমি মনে করি এতে পাবনার যে নদী প্রবাহ, নদী যে প্রাকৃতিক রূপ ফিরে পাবে,
তাতে বাধাগ্রস্ত হবে। এছাড়া প্রভাবশালী দখলদারদের মামলার মারপ্যাচে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। শহর অংশেও আমাদের হচ্ছে যে 5 কিলো আছে সেটারও 3.5 কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। একটা জিনিস যেটা মামলা সংক্রান্ত থাকার কারণে শহর অংশে আমাদের কাজে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত 1,554 কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ 2027 সালের জুনে শেষ হওয়ার কথা। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে। গ্রাফিতি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। পরে বিকেল 4টার দিকে আবারও দুই পক্ষ লাঠি, সোঁটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজের উপাধ্যক্ষ জসিমউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। জামিনে মুক্তি পেলেন 1.5 মাসের শিশু সন্তান সহ গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী। এবং 32 ঘন্টা পর রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল শুরু। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে 1.5 মাসের শিশুসহ জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার কাওয়ালিন নাহার জানান, বেলা 12টার দিকে কারাগার থেকে বের হন তিনি। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে 2024 সালের জুলাই আন্দোলনের সময় এক শিক্ষার্থীর বাসায় হামলা ও তার বাবাকে মারধরের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল প্রথমে তার জামিন নামঞ্জুর হলেও পরে মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হয়। বত্রিশ ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী নাটোর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নাটোর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বের কারণে রাজশাহীর বিভিন্ন কাউন্টার থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, দুপুরে রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে যৌথ বৈঠকে সমঝোতা হওয়ায় আবার বাস চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঝালকাঠির রাজাপুরে একটি কোচিং সেন্টারের শিক্ষকের মারধরে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 13 বছর বয়সী আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল নূর। গতকাল সন্ধ্যায় পড়া দিতে ভুল করায় অভিযুক্ত শিক্ষক দেবদাস কুমার মণ্ডল তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ অভিভাবকদের। নূর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিভাবকরা দোষী শিক্ষকের শাস্তি দাবি করেন। দেশের খবর থেকে আবারও যাচ্ছে বিরতিতে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম আমন্ত্রণ দেশের খবরে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে
লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে টানা 4 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নির্বাচনের কারণে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা 4 দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি স্থবির থাকছে। আগামী 25 এপ্রিল থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বুড়িমারি স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা বজায় রাখতে নির্বাচনের আগের দিন, ভোটের দিন, পরের দিন এবং বাংলাদেশের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সাতক্ষীরায় পটলের বাম্পার ফলনে বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। আগামীতে বিদেশে রপ্তানি করা গেলে লাভের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে জেলা কৃষি দপ্তর। সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি পটল সাতক্ষীরা জেলায় বরাবরই যার ফলন হয় বেশ। এবার এ জেলায় 550 হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। কৃষকদের ভাষায় অতীতের তুলনায় এবছর দাম আর ফলন দুটোই ভালো। বিঘা প্রতি ফলনে 1 থেকে 1.5 লাখ টাকা লাভের আশা করছেন চাষিরা। এবছর যেমন পটলের দাম পাওয়া গেছে, যদি প্রতি বছর এরকম পটলের দাম পাওয়া যেত তাহলে আমাদের চাষিরা ব্যাপক লাভবান হয়ে যেত। 30,000-এর মতন খরচ করি, মনে করেন জনকে সিন্ধে 50-60,000-এর মতন লাভ হয়েছে। সাতক্ষীরার পটল কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন পাইকাররা। ক্ষেত থেকেই 50 থেকে 55 টাকা কেজি দরে কিনছেন তারা। এখন তো মনে করেন তেলের দামই তো মনে করেন বেশি নেয়, যার কারণে পরিবহন আলাদাও টাকা বেশি নেয়, এটা খরচটা বেশি হয়। খুলনা, যশোর, ঢাকা, ফেনী, চৌমনি এগুলো আমরা মার্কেটে তুলি আমরা প্রচুর পরিমাণে এবং লাভবান হই। সাতক্ষীরার মাটি পটল চাষের জন্য বেশ উপযোগী। এই চাষ অব্যাহত থাকলে আগামীতে বিদেশে রপ্তানি করে লাভের পরিমাণ আরও বাড়বে বলে আশা জেলা কৃষি অধিদপ্তরের। আমাদের কৃষকরা এই পটল চাষ করে সমৃদ্ধি আনুক, সেই সাথে যদি এটা বিদেশে রপ্তানি করা যায় তাহলে এটা আরও এই এলাকায় পটল চাষ বেগবান হবে ইনশাআল্লাহ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ধামরায় বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি ফেলা হচ্ছে নদীতে, যে কারণে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি। এতে করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। আরও বিস্তারিত আমরা জানবো আমাদের ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের কাছ থেকে। রুবেল, আমাদের জানান সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং বিস্তারিত। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের শ্রীরামপুরা এলাকার গাজীখালী নদীর তীরে। আমি যদি পিছনে একটু দেখাতেই চাই যে ধামরাইয়ের যে গাজীখালী রয়েছে, এই নদীর পানি কিন্তু রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমি একটা তথ্য জানিয়ে রাখি, ধামরাইয়ের এই সাটুরিয়া থেকে উৎপন্ন হয়ে ধামরাইয়ের কয়েকটি ইউনিয়ন ভেদ করে কিন্তু বংশী নদীতে মিলেছে এই গাজীখালী নদী। এই গাজীখালী নদীর তীরে কেন্দ্র করে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে। এই শিল্প কারখানার কেমিক্যালযুক্ত যে পানি রয়েছে, এই পানি নদীতে ফেলার ফলে কিন্তু এই নদী দূষণ সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই যে পানি রয়েছে, এই পানির দুর্গন্ধে তাদের বাসাবাড়িতে থাকা দায় হয়ে যায়। আবার এছাড়াও কিন্তু এই পানির কারণে পানিবাহিত রোগ রয়েছে, এই রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক লোক শুরু করে কিন্তু শিশুরা। আমি এ বিষয়ে কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন আমাদের জানিয়েছেন যে এই আগামী সপ্তাহের মধ্যেই পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে কিন্তু তারা এই নদী পর্যবেক্ষণ করবেন। শুধু নদী দূষণই নয়, এই নদীটি একসময় অনেক প্রশস্ত ছিল, কিন্তু এখন যে এই নদী দূষণের পাশাপাশি কিন্তু দখলও সৃষ্টি হয়েছে, যে দুই পাশের যে যারা পাড়ের বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই নদীটি দখলও করছেন। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ধামরাইয়ের যে বিভিন্ন কলকারখানা রয়েছে, এই কলকারখানাগুলোতে যে দূষিত যে পানি ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে
উপজেলা প্রশাসন যেন প্রত্যেকটা কারখানায় ইটিভি প্ল্যান নিশ্চিত করেন সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল গাজীখালী নদী থেকে আমার কাছে সর্বশেষ। রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে আমাদের সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। এবারে ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারি। আসছে পবিত্র ঈদুল আজহা, এরই মধ্যে কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। ক্ষুদ্র বড় সব ধরনের খামারেই শুরু হয়ে গেছে তোড়জোড়। ময়মনসিংহের কিছু পশু খামার ঘুরে জেলার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। ক্যামেরায় ছিলেন ফরিদুজ্জামান শান্ত। ঈদুল আজহার এখনো বেশ সময় বাকি, তবে খামারগুলোতে শুরু হয়ে গেছে পশু প্রস্তুতির কাজ। কোনো কোনো বাড়িতে পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে ছাগল। গরু ছাগল মোটাতাজাকরণ, পরিচর্যা আর খাদ্য ব্যবস্থাপনায় বাড়তি নজর দিচ্ছেন খামারিরা। চর গোবিন্দপুরের সফল খামারি আনিসুজ্জামান সোহাগের খামারে গরু রয়েছে প্রায় 60টি। তার মধ্যে কোরবানির বাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় 35টি সার, যার আনুমানিক বাজার মূল্য 50 লাখ টাকা। দেশীয় জাতীয় সার, এর ভিতরে হয়তো বা 1-2টা নেপালি গির আর শাহিওল আছে, এছাড়া সব দেশি। আমার বাজার বিবেচনায় এখানে দেশি গরুর ডিমান্ড বেশি। আমি ওই অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী, যে ধরনের চাহিদা ওই অনুযায়ী আমি গরু বিক্রি করি। সারা বছর লালন পালনের পর ঈদ বাজারেই প্রধান বেচাকেনা। ময়মনসিংহ জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় 2,26,000 পশু। স্থানীয় চাহিদা প্রায় 1,81,000। জেলার চাহিদা পূরণ করে বাড়তি পশু অন্যান্য জেলায় পৌঁছে যাবে। 30-35টা সার আছে, আল্লাহ রহম থেকে এই বছর ভালো একটা রেজাল্ট আইব। আমাদের এখানে সার গরু আছে প্রায় 25টার মতো। দেশি খাবার খাওয়ায় এখন পর্যন্ত প্রায় 3টা সেল হয়ে গেছে। প্রাণী সম্পদ দপ্তর বলছে, ময়মনসিংহ বিভাগে এবার পশুর সংকট নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ বেশি হবে, ফলে বাজার স্থিতিশীল থাকবে। ময়মনসিংহ জেলায় এবছর আমাদের চাহিদা 1,81,000-এর মতো। সেই মোতাবেক আমাদের ময়মনসিংহ জেলার গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশু অতিরিক্ত আছে, এবং যেটা আমাদের পার্শ্ববর্তী অন্যান্য জেলা, বিশেষ করে ঢাকা জেলা, অলরেডি আপনারা জানেন যে অলরেডি হালুয়াঘাট বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আমাদের ঢাকা জেলা কিন্তু প্রাণী শিফট হচ্ছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন। দর্শক, এই ছিল আমাদের দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।